নমস্কার বন্ধুরা, গল্পকথার আসরে আপনাদের আরও একবার জানাই স্বাগত। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ঘটনা। আমি আজ পর্যন্ত যে সমস্ত ঘটনা আপনাদের শুনিয়েছি সেই সব ঘটনা থেকে তো একেবারেই আলাদা। আর এই ঘটনায় যাবার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট দুটো কথা বলি। যদি আপনাদের জীবনে ঘটে থাকে এমন কোনো ঘটনা, আপনারা চাইলেই তা আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি আপনাদের এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সাথেও ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আজ এই ঘটনায় যাবার আগে যে ঘটনাটা একটু ছোট্ট করে বলে দেয়ার, এই ঘটনাটি একটি শ্রাদ্ধ বাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা। একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ঋদ্ধের জীবনে যে অভিশাপ নেমে এসেছিল, ঘটনাটি থাকবে সেই অভিশাপকে কেন্দ্র করে, এবং তার থেকে সে কিভাবে যে মুক্তি পেয়েছিল থাকবে পুরো ঘটনাটি। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। গল্পকথার আসর। আমার তখন বয়স 8 কি 9 বছর হবে। তখন আমার পিসির বিয়ে হয়। ওদের আদি বাড়ি জয়নগরে। সেই প্রথম আমি পিসির বাড়ি যাই। এরপর আরও 3-4 বার গেছিলাম ঠিকই, কিন্তু যবে থেকে পিসেমশাই চাকরি সূত্রে দুর্গাপুর চলে যান তারপর থেকে আর কোনোদিনই জয়নগরে আমার যাওয়া হয়নি। এর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। শেষ 2022-এ যখন আমার সাথে ঘটেছিল এমন ভয়ঙ্কর একটি ঘটনা, এবং আমি তখন ঠিক সেই জয়নগরে। সময়টা 2022-এর নভেম্বর মাস। হঠাৎ একদিন খবর পাই পিসেমশাইয়ের মা মারা গেছেন। শুনে ভারী অবাক হয়েছিলাম, কারণ এই মানুষটাকেই আমি 6-7 মাস আগে যখন পিসিদের বাড়ি গেছিলাম দুর্গাপুরে দেখেছিলাম। ভারী হাসি খুশি একজন মহিলা। আমাকে দেখেই তার কি আদর, কি খাবো, কিভাবে এসেছি, বাবা মা কিরকম আছে, কিভাবে আমার দিন কাটছে, আমার কাজের খবর কি, নানা ধরনের প্রশ্ন করে আমার সাথে গল্প করে করে কতটা সময় কাটিয়ে দিয়েছিলেন। যখন পিসি পিসেমশাই দুজনেই কাজে বেরিয়ে যেতেন আর তিনি যখন বাড়িতে ছিলেন, আমি কি খেতে ভালোবাসি তাই জেনে তিনি নিজে হাতে রান্না করতেন। কাজের মাসে ছিলেন, কিন্তু তার রান্না আমাকে খাওয়াবে না বলে এই বয়সেও তিনি আমাকে আদর করে তার পছন্দ মতো বা আমার পছন্দ মতো যে কোনো একটা রান্না তিনি রেঁধে দিতেন। আজকে যখন শুনি যে সেই মানুষটা নেই, আমার চোখ যেন ভিজে আসছিল, গলার স্বর যেন আস্তে আস্তে বুঝে আসছিল। ভাবছিলাম এই কমাস আগে যে মানুষটার সাথে এত গল্প করলাম, আর সেই মানুষটাই আজকে নেই হয়ে গেছে। বয়স হলেও তিনি বেশ সুস্থ ছিলেন, আর তার এরম ভাবে হঠাৎ করে চলে যাওয়া যেন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। শুনে তাই বড্ড অবাকই হয়েছিলাম। আমার নিজের ঠাকুমা বা দিদা কেউই নেই, কিন্তু এই পিসেমশাই মাকে আমি দিদা বলে ডাকতাম। আর গেলে আমাকে এত ভালোবাসতো যে আমার নিজের দিদা থাকলে হয়তো এমনই ভালোবাসতো আমাকে, সেটাই বারবার আমি ফিল করতাম। কিন্তু কর্মসূত্রে আমি যেখানে আর কি কাজ করি সেখান থেকে হট করে এরমভাবে ছুটি নেওয়া যাবে না বলে তিনি যেদিনকে মারা যান জানতে পেরেও আমার বেরানোর উপায় ছিল না। আর সেদিনকে আমার অফিসে একটা ভাইটাল মিটিংও ছিল। সেই জন্য আমি বাবাকে বললাম বাবা যেন সেদিনকে বেরিয়ে যায়, এরপরে আমি গিয়ে দেখা করব। অজ্ঞতা বাবা সেদিনকে জয়নগরে চলে গেছিলেন। পিসি পিসেমশাই দুজনে দুর্গাপুর থেকে সেখানে আসেন। পিসির এক ছেলে রয়েছে যাকে আমি সোনা ভাই বলি। সেই আমার থেকে 10-12 বছরের ছোট হবে। সেও তখন ব্যাঙ্গালোরে, তারও আসার উপায় নেই। আমি যখন
সোনা ভাইকে ফোন করলাম এবং সব কথা যখন শুনলাম, সেও বলল তারও প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু সেও ছুটি পাবে না এরম ভাবে চলে আসার জন্য, তারও আসতে একটু সময় লাগবে। তাই আমরা ঠিক করলাম যখন ঘাট কাজ হবে তার 2-3 দিন আগে আমরা সেখানে পৌঁছে যাব। সোনা ভাই আগেই পৌঁছে গেছে, কিন্তু আমি ছুটি পাচ্ছিলাম না। আমার যেতে তাই একটু দেরি হয়। ঘাট কাজের দিন সকাল সকাল আমি বাবা মাকে নিয়ে সেখানে পৌঁছে যাই। আমি যখন সেখানে পৌঁছাই, দেখে ভারী অবাক হই ছোটবেলার স্মৃতিতে থাকা সেই বাড়ি দেখে। আমি যেমন দেখেছিলাম আজও সেই বাড়ি একই রকমের রয়েছে, একটুও বদলায়নি। সেই মাটির মোটা দেয়ালি বাড়ি, সেই কাঠের মোটা বিশাল বড় সদর দরজা, মাটির ছোট ছোট সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়া যেত দুতলায়, আর সেখানেই বাঁশ দিয়ে তৈরি করা খুব সুন্দর বারান্দার রেলিং আজও একই রকম রয়েছে, একটুও বদলায়নি। আজ ইট সিমেন্টের ভিড়ে এই যে বদল না হওয়া বাড়িটা দেখে আমার যে এত ভালো লাগছিল তা বলে বোঝাতে পারবো না কাউকে। বাড়ির সামনেই এখনো মাটির সেই বড় উঠানটা রয়েছে। উঠানের অপর দিকে সেই মাটির বড় একটা রান্নাঘর, তার পাশ থেকে একটু এগিয়ে গেলেই ছোট্ট একটা খিড়কির দরজা, আর খিড়কির দরজার পিছন দিকে একটা বড় পুকুর। সব ঠিক আগের মতনই রয়েছে, একই রকম যত্নে। এত বছরেও তাদের এতটুকু পরিবর্তন হয়নি। আমি দেখে ভারী অবাক হচ্ছিলাম, যেন মনে হচ্ছিল সেই কবেকার পুরাতন স্মৃতি যেন আজও চোখের সামনে ভেসে উঠছে। তবে একটা জিনিসের অনেক পরিবর্তন হয়েছে, তা হলো শেয়ালের ডাক। আগে ঘন ঘন শেয়ালের ডাক শোনা যেত, সন্ধে থেকেই এই ডাক যেন আমাদের কানে ভেসে আসতো। এখন নাকি আর অতটা শোনা যায় না। আমি তো ঘাট কাজের দিন গেছিলাম, সকাল থেকে সারাটা দিন বেশ একটা ব্যস্ততার মধ্যে কেটে যায়। এরপর যখন বেলা পড়ে আসে, ঘাট কাজও শেষ হয়ে যায়, তখন সোনা ভাই বলে, দাদা ভাই, অনেকদিন গ্রামটাকে ঘুরে দেখা হয় না, আজকে বিকেল হওয়ার আগে আগে দুজনে মিলে বেরাবো, গ্রামটা একটু ঘুরে দেখে আসবো, বুঝলি? আমিও রাজি হয়ে যাই। সত্যি কত বছর গ্রামে আসি না, আজকে যখন এসেছি একবার চারপাশটা ঘুরে দেখব। এই বলে আমরা দুজনে মিলে এই 3:30 কি 4টে হবে বেরিয়ে পড়ি গ্রাম দেখতে। কথা হয় যে শ্রাদ্ধ কেটে গেলে কিংবা এই বাসি শ্রাদ্ধ, মানে যেদিনকে মৎস্যমুখী থাকে, সেই দিনটা হয়ে গেলে পারে তারপরে শনিবার আর রবিবার পড়েছে, ওই দুদিনও আমি ওখানে থাকবো, আর ওখান থেকে গ্রামে আরও যে কিছু জায়গা রয়েছে সেগুলো দেখব। কারণ সত্যি বলতে গ্রাম দেখা হয় না, বহু বছর হয়ে গেছে। ঘাট কাজের পরের দিনও আমরা বেরিয়ে পড়েছিলাম এইরকমভাবে গ্রাম দেখতে। তারপরের দিনকে যেদিনকে মানে শ্রাদ্ধ, সেদিনকে তো ব্যস্ততা চরমে। সকাল থেকে বাড়িতে লোকজন আসা শুরু করেছে। এখানে বলে রাখি, মানে শ্রাদ্ধের দিনকে আমাদের ঠিক করা হয়েছিল যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরই শুধু খাওয়ানোর ব্যবস্থা করা হবে, আর মৎস্যমুখীর দিন পাড়ার সবাই, মানে গ্রামের আরও 5টা বাড়ি যা রয়েছে বা গ্রামের সবাইকে সেদিনকে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। শ্রাদ্ধের দিন যেদিনকে বাড়ির সব লোকজনরা খাবে সেই রকম যে আয়োজন করা হয়েছিল, সেদিনকে তো লোকজন আসতে শুরু করে, খাবার দাবারও শুরু করে দেয়া হয় দেয়া। এরপরে বাড়ির যেখানে প্যান্ডেলটা হয়েছে, যেখানে লোকজন খাওয়ানো হবে, সেখান থেকে বেশ কিছুটা দূরে ময়লা সব জিনিসপত্র ফেলার একটা ব্যবস্থা করা হয়েছে। মানে শ্রাদ্ধের যে সমস্ত ওয়েস্টেজ জিনিসপত্র রয়েছে বা খাবার প্লেট হ্যানা ত্যানা যা যা রয়েছে, সেগুলো সব নিয়ে গিয়ে সেখানে ফেলা হবে বলে ঠিক করা হয়েছে। তো দুপুরবেলায় সবাই যখন অনেকেই খেয়ে বেরিয়ে গেছে, আবার কিছু লোক খাচ্ছে, হঠাৎ আমার কি মনে হয়েছিল আমি সেদিনকে ওই প্যান্ডেলের পিছন দিকটায় যাই, গিয়ে সেই জায়গাটায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ে সেখানে একজন মহিলাকে ঘুরতে দেখে। পরনে সাদা শাড়ি, কিন্তু প্রায় ছেঁড়া বলা যায়। শাড়ির রঙও এতটাই কালো যে বোঝা যায় অনেকদিন সেটা কাঁচা হয়নি। শ্রাদ্ধ বাড়ি থেকে একটু দূরে এসে নিজের মনেই অনেকটা উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছে। আমি তার দিকে তাকাই, তারপরে
কি মনে হয় আমি কোনো কথা না বলেই পিসির বাড়িতে ঢুকে আসি। শ্রাদ্ধের দিন কেটে যায়। পরের দিন যেদিনকে মৎস্যমুখী, সেদিনকে আবার লোকজনের আসা শুরু হয়। সারাদিন লোকজন আসছে, খাচ্ছে, তারপর মানুষ চলেও যাচ্ছে। গ্রামের প্রচুর মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল, বলতে গেলে পুরো গ্রামটাই নিমন্ত্রিত ছিল। তারা নিজেদের মতো এসে খেয়ে চলে যাচ্ছে। ময়লা প্লেট জিনিসপত্র নিয়ে গিয়ে যেখানে সেই ওয়েস্টের যে জায়গাটা বলা হয়েছিল সেখানে সবাই ফেলছে। আমিও ঘুরতে ঘুরতে হঠাৎ কি মনে হয়েছিল সেইখানটা আমিও আবার যাই। আমার মাথায় ছিল না আগের দিন সেই ভদ্রমহিলাকে ওখানটা দেখেছিলাম, বা এটা স্বাভাবিক, একটা লোক ওখানে ঘুরে বেড়াতেই পারে। তা সেদিনকেও যখন আমি সেখানে যাই, আমি দেখি সেই মহিলাকে, সে ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে। আর শুধু ঘুরে বেড়াচ্ছে না, আমার হঠাৎ চোখ পড়ে ওইখানটাতেই, ওখানেই সেদিনকে মুরগি কাটা হয়েছিল। আর সেই মুরগির পালক, সেই সব নোংরা ঝোংরার ওপরেই সেই খাবার প্লেট, আবর্জনা, মানে ওয়েস্টের যে সমস্ত খাবার সব নিয়ে গিয়ে ওখানেই বারবার ফেলা হচ্ছিল। আর সেই মহিলা ঠিক ওইখানে বসেই নোংরা থেকে বার করে কি যেন খাচ্ছিল। এটা দেখে আমার সারা গা যেন শিউরে ওঠে। আমি তার দিকে তাকিয়ে বলি, আরে আপনি করছেনটা কি? ওই নোংরার মধ্যে বসে খাচ্ছেন কেন? এখানে আপনাদেরও খাবার ব্যবস্থা আছে, আপনি এখানে এসে খান। আসলে এখানে এমনভাবেই খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যদি কোনো দুস্থ মানুষ থাকে বা কোনো যদি এরকম ভিক্ষুক থাকে যারা খেতে পায় না, তারা যদি আসে যাতে ফিরে না যায়, তাই তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছিল। আমি সেই জন্যে সেই ভদ্রমহিলাকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু সেই ভদ্রমহিলা যখন আমার দিকে চোখ তুলে তাকালো, তার চাউনি দেখে আমার সারাটা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। আমি ওখান থেকে ভেতরে এসে যারা খাবার সার্ভ করছিল তাদেরকে জানাই যে বাইরে একজন মহিলা বসে আছেন, ওনাকে একটু ভেতরে নিয়ে এসে খাইয়ে দাও তো। মিনিট দুইও হয়নি, তারা যখন বাইরে গেল দেখে সেখানে কোনো মহিলাই নেই। আমাকে তারা এসে বলল, কই দাদা, কোথাও তো কেউ নেই। আমি গিয়ে দেখি সত্যি সেখানে কেউ নেই, অথচ ওই ওইটুখানি সময়ের মধ্যে দিয়ে কেউ এখান থেকে চলে যাবে তা হতেই পারে না। কাছাকাছি কোথাও তেমন ঘর বাড়ি নেই, পুরো মাঠের মধ্যে এই প্যান্ডেল। এত তাড়াতাড়ি তার মতো বৃদ্ধ মানুষ কোনোভাবেই হেঁটে সেখান থেকে চলে যেতে পারে না। আর কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও নেই বা এমন বড় গাছপালাও নেই যে তার ভেতর থেকে সে অন্য কোনো রাস্তা ধরে চলে যাবে। এইভাবে সেদিনটা কেটে যায়। লোকজন এসে খাওয়া দাওয়া করে সব কিছু সারতে সারতে প্রায় সন্ধে হয়ে যায়। আমি আর আমার পিসতুতো ভাই সন্ধেবেলা একটু বেরিয়ে যাই। সারাদিন বেশ দৌড়ঝাঁপ হয়েছে, গা হাত পায়ে বেশ ব্যথাও অনুভব করছিলাম। ভাবলাম যাক, আজ রাতে অন্তত তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। সেই মতো সেই রাতে খুব তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়েও পড়ি। আমরা দোতলায় শুতাম, সেদিনও দোতলাতেই শুয়েছিলাম। মাঝরাতে হঠাৎ করে আমার প্রচণ্ড জোর টয়লেট পায়। আর পিসিদের বাড়ির টয়লেটটা একেবারে নিচে, মানে সেই যে বলেছিলাম খিড়কির দরজা, সেই খিড়কির দরজার কাছে। আমি বাধ্য হই কাকে এই রাত্রিবেলা ডাকবো, তাই একা একাই ঘুম চোখে নিচে নেমে আসি। কাউকে আর ডাকার সাহস করিনি, কারণ সবাই জানি সারা দিন খুব পরিশ্রম করেছে। আমি ভাবলাম একা একা আর ভয়ের কি আছে ঘরের মধ্যে, বাড়ি থেকে তো আর বাইরে নয় রে বাবা। ঠিক আছে, এ নয় উঠানে নেমে যেতে হবে। এরপর আমি যখন নিচে নেমে আসি তখন আমার ঘুম প্রায় চলেই গেছে। গ্রামের দিক, বেশ ভালো একটা ঠান্ডা তখন অনুভব করছি। কলকাতা শহরের দিকে এতটা ঠান্ডাও তখন ছিল না, কিন্তু সেই সময় ওই নভেম্বর মাসে বেশ ঠান্ডা ছিল সেখানে। আমি কাঁপতে কাঁপতে কোনো রকম টয়লেটে যাই। টয়লেট থেকে যখন বেরাই, চোখ পড়ে সেই উঠানের দিকে। উঠান যেন চাঁদের আলোয় চকচক করছে,
কি অপূর্ব লাগছিল যে পুরো বাড়িটাকে দেখতে। আমি অবাক হয়ে দেখছিলাম সেই মাটির বাড়িটাকে। চাঁদের আলো পড়ে বাড়িটার রূপ যেন একেবারে পরিবর্তন হয়ে গেছিল। দূর থেকে একটু ঝিঁঝি পোকার আওয়াজও পাচ্ছিলাম। এই ঠান্ডার মধ্যে আমার আর মনে হচ্ছিল না বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকি। আমি সবে সিঁড়ি দিয়ে উঠতে যাব, হঠাৎ আমার চোখ পড়ে সদর দরজার দিকে। সদর দরজার কাছে কিছু মনে হচ্ছে যেন একটা দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, ঠিক তাই। সদর দরজার কাছে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। এত রাত্রে এই ঠান্ডার মধ্যে কে দাঁড়িয়ে থাকতে পারে? আমি তখন চিৎকার করে বললাম, কে ওখানে? কে আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন এত রাত্রে? আমার কথা শুনে সেই ছাওয়াটা যেন একটু নড়ে উঠল। সাথে সাথে দেখলাম একটা সাদা কাপড় পরা কেউ দাঁড়িয়ে রয়েছে। সে একটু এগিয়ে আসলো সদর দরজা থেকে। হঠাৎ আমি দেখি সেই মহিলা যাকে আমি সকালবেলায় সেই ময়লার মধ্যে দেখেছিলাম। আর চাঁদের আলোতে তার মুখটা যখন দেখা যাচ্ছে, ভীষণ বীভৎস একটা মুখ। সেই মুখ দেখে যেন আমার সারা গা রিরি করে উঠল। চোখগুলো যেন গর্তে ঢুকে রয়েছে। মনে হচ্ছে সেই চোখগুলোই যেন আবার জল জল করছে। মুখে মনে হচ্ছে কালো রক্তের মতো কিছু চাপ চাপ হয়ে রয়েছে। অন্ধকারে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তার শীর্ণ হাত যখন আমার দিকে বাড়িয়ে সে আমায় বলে উঠল, কিরে, সকালবেলা যে বলছিলিস আমায় খেতে দিবি, কই দিলি না তো তুই? এখন তো আমি এসেছি, দে আমায় খেতে। এই বলে সে যখন তার শীর্ণ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, আমার সারা শরীর যেন তখন ভয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। আমার কথা বলার কোনো ক্ষমতা নেই। আমি চিৎকার করে কাউকে ডাকতে পারছি না, বলতে পারছি না আমাকে বাঁচাও। তারপরে জানি না ভগবানের অশেষ কৃপায় আমি চিৎকার করে উঠি এবং সেখানেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর আমার যখন জ্ঞান ফেরে, আমি দেখি আমার চোখের সামনে অনেকে দাঁড়িয়ে রয়েছে। বাবা, মা, পিসি, পিসেমশাই, সোনা ভাই, আরও অনেকে, বাড়ির সবাই দাঁড়িয়ে রয়েছে। আমাকে তারা আস্তে আস্তে ধরে ঘরেতে নিয়ে যায়। পরে ঘরে নিয়ে গিয়ে সবাই আমার কাছে জানতে চায় আমার কি হয়েছিল, আমি কেন ওরম চিৎকার করে ওরম অজ্ঞান হয়ে যাই। এরপর আমার মুখে সেই বুড়ির কথা শুনে সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। এমন মানুষ তো এখানে কেউ নেই, এই বাড়িতেও এরম কেউ নেই, বা গ্রামেও এমন কাউকে তো দেখা যায় না। কিন্তু সদর দরজা তো বন্ধ, তাহলে এই ভেতরে ঢুকলো কি করে সে? আমাকে আর কেউ কিছু বলেনি। এইভাবে দুদিন কেটে যায়। আমিও বেশ অসুস্থ বোধ করতে থাকি। বাবা বলে সেদিনই আমরা বাড়ি ফিরে আসব। পরের দিনই সকালবেলা আমাদের বাড়ি ফিরে আসা নিশ্চিত হয়ে যায়। কিন্তু সেই দিন দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও ঘরে শুতে যাই, হঠাৎ দুতলার ওই ঘরের জানলা থেকে আমার চোখ পড়ে বাড়ির পিছনের দিকে পুকুরটার কাছে। আমি দেখি সেইখানেও দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধা। আমি রীতিমতো ভয় আবার চিৎকার করে উঠি। সেই সময় ঘরে পিসেমশাই ছিল। তিনি দৌড়ে আসেন আমার চিৎকার শুনে। এসে আমি যখন হাত দেখিয়ে বলি ওই বুড়িটা পুকুর ধারে দাঁড়িয়ে রয়েছে, পিসেমশাই উঁকি মেরে দেখে সেখানে কেউ নেই। চোখে নিমেষে সে কোথায় উধাও হয়ে গেল। এরপর দুপুর থেকে আমার ধুম জ্বর। বাড়ির সবাই ভয় পেয়ে যায়, এরমভাবে হঠাৎ করে জ্বর আসলো কি করে। সেই সময় পিসেমশাই দিদি মানে মণি পিসি বলে ওঠেন যে এখানে একটা মসজিদ আছে, সেখানে গিয়ে কথা বলতে, তেমন হলে সেই মসজিদের জল পোড়া এনে আমাকে খাইয়ে দিতে। এই কথা মতো বাবা, মা, সোনা ভাই আর পিসি সবাই মিলে সেই মসজিদে যায়। সেখান থেকে জল এনে আমাকে খাওয়ানো হয়। এরপর একটা তাবিজও আমাকে পরিয়ে দেওয়া হয়। আর 3 মাস পরে আবার সেখানে গিয়ে তাবিজটা চেঞ্জ করে আসতে বলা হয়েছিল। সত্যি কথা বলতে
এরপর থেকে আমি আর সেই ভদ্রমহিলাকে কোনোদিন দেখতে পাইনি, এবং আমার কাছে এই বিভীষিকাময় যে রাত বা যে দিন গেছে তা কোনোদিন ভোলার নয়।